জনগণের ট্যাক্সের টাকাকে দিয়ে কিভাবে রাজনীতি করতে হয় তা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবেই জানেন। আর তাই তিনি দফায় দফায় গত 2 টার্মে করে এসেছেন, আর তৃতীয় টার্মেও তিনি তাই করছেন। বিভিন্ন রকম জনমুখী প্রকল্পের নামে তিনি সারা রাজ্য জুড়ে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা আমি দিচ্ছি, আমাদের দল দিচ্ছে, কোট আনকোট এই শব্দবন্ধ ব্যবহার করে মানুষের হাতে তুলে দিচ্ছেন। আর সেই মতোই লোকসভা নির্বাচন যখন আর হাতে গোনা 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে আমাদের, তার প্রেক্ষাপটে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2রা ফেব্রুয়ারি থেকে রেড রোডে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে শুরু করেছেন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্ণা কর্মসূচি। এই ধর্ণা কর্মসূচির 3 তারিখ ছিল দ্বিতীয় দিন। 100 দিনের কাজের বকেয়া টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, সড়ক নির্মাণ যোজনার টাকা, মূলত এই 3 ক্ষেত্রের বকেয়া টাকার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজপথে শুরু করেছে ধর্ণা কর্মসূচি। যে ধর্ণা কর্মসূচি পুজোর আগে 2রা অক্টোবর তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 তথা ডায়মন্ড হারবারের সাংসদ এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি দিল্লিতে গিয়ে শুরু করেছিলেন নব তৃণমূলের ইউথ তৃণমূলের কর্মীবৃন্দকে নিয়ে। সেই ধর্ণা কর্মসূচির এটি হলো দ্বিতীয় ফেজ। যদিও এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা কর্মসূচি শুরু করলেন কলকাতার রাজপথ থেকে। আলোচনায় যাবার আগে একটা ছোট্ট ঘোষণা, তা হচ্ছে বিষয়বস্তু আপনাদের অবশ্যই ভালো লাগছে, আর তাই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না। একটা কথা, এই একটি সাবস্ক্রিপশন আপনাদের জন্য একেবারে ফ্রি, কিন্তু আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের অর্থাৎ টিম আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত উৎসাহ যোগাবে এই ধরনের রাজনৈতিক আর্থ সামাজিক বিষয় কথা বলার জন্য আগামী দিনে। তাহলে আদ্রি না করে এখনই করুন সাবস্ক্রাইব, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও টিংটং করে বাজিয়ে দিন। আর চলুন পিসি ভাইপোর আলোচনায় এগোনো যাক। হ্যাঁ, যা বলছিলাম, কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে যখন অভিষেক ব্যানার্জি গত 2রা অক্টোবর অর্থাৎ 2023 সালের 2রা অক্টোবর দিল্লির যন্তর মন্তর থেকে আন্দোলন কর্মসূচি ধর্ণা কর্মসূচি শুরু করেছিলেন, যার সমাপ্তি ঘটেছিল কলকাতায় রাজভবনের উত্তরের গেটের কিছুটা দূরে অভিষেক ব্যানার্জির অনশন কর্মসূচির মধ্যে দিয়ে। এবং তারপর কথা ছিল এরপর তৃণমূল কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করা হবে, আর যদি জানুয়ারি মাসের মধ্যে টাকা না আসে, যদিও প্রথমে কথা ছিল নভেম্বর মাসের মধ্যে টাকা না আসলে আন্দোলন সংগঠিত করা হবে, এবং তারপর আরও সময়সূচি বাড়ানো হয়, বাড়িয়ে ডিসেম্বর মাসে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিতে গিয়ে দেখা করেন এবং এ বিষয়ে কথা বলেন এবং ঠিক হয় কেন্দ্র এবং রাজ্য উভয়ের তরফেই সচিব পর্যায়ের অফিসারদের নিয়ে একটি দল গঠিত হবে এবং তারা এই বিষয়টি আলাপচারিতা এবং একে অপরের প্রশ্নের উত্তর দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে এর সমস্যার সমাধান করবে এবং টাকা অচিরেই কেন্দ্র সরকার রাজ্যকে দেবে। তার সেই কথা মতো জানুয়ারি মাসেও যখন টাকা এলো না, তারপরেই 2রা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও 5 বছর পর অর্থাৎ মুখ্যমন্ত্রী হবার পর আবার 5 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একটি ধর্ণা কর্মসূচির নেতৃত্বে। এখানে ধর্ণা কর্মসূচি নিয়ে অর্থাৎ এই চলতি ধর্ণা কর্মসূচি এবং তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে কীভাবে কল্পতরু হয়ে উঠলেন সে বিষয়ে আলোচনা আমরা করছি, কিন্তু তার আগে এই 5 বছরের উত্তরটা দেওয়া দরকার। তা হচ্ছে 2019 সালে হয়তো আপনাদের মনে আছে, এই 3রা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় মুখ্যমন্ত্রী হবার পর ধর্ণায় বসেছিলেন। সেদিন কারণ ছিল সিবিআই এর তরফে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে চিটফান্ড কাণ্ডের করাপশনের কেসে গ্রেফতার করতে এসেছিল সিবিআই এর দল। ঘিরে ফেলেছিল তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ি। আর সেই পদক্ষেপ দেখে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ধর্মতলায় রাজীব কুমারের সমর্থনে ধর্ণা কর্মসূচি শুরু করেন। 3 দিন টানা চলেছিল ধর্ণা কর্মসূচি, যতক্ষণ না
সুপ্রিম কোর্টে রাজীব কুমারকে বিশেষ রক্ষা কবচ দেওয়া হয়। রক্ষা কবচ দেওয়ার পরেই সেই দিন তৃণমূল দলনেত্রী, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্ণা কর্মসূচি উইথড্র করে নেন। তারপর 5 বছর মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো ধর্ণা কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেননি। এই 5 বছর পর, অর্থাৎ 2019-এর 3রা ফেব্রুয়ারির পর 2024-এর 3রা ফেব্রুয়ারি 5 বছর পূর্ণ হলো। এই 5 বছরের মাথায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল ধর্মতলায় না, এবার রেড রোডে বাবা সাহেব আম্বেদকরের পাদদেশের ধর্ণা মঞ্চে। কিন্তু এবার দাবি হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, কেন্দ্রীয় বঞ্চনা মানছি না, মানব না। আর যার অন্যতম দাবি 100 দিনের কাজের বকেয়া টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক নির্মাণ যোজনা সহ আরও 2টি কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা সহ একগুচ্ছ কয়েক হাজার কোটি টাকার বঞ্চনার অভিযোগ। আর সেই অভিযোগের মধ্যেই দ্বিতীয় দিন ছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা কর্মসূচি। আর কথা মতো, বিশেষ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া তালিকা মতো এদিন দ্বিতীয় দিন ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন এই 100 দিনের কাজে কাজ করার পরেও টাকা না পাওয়া শ্রমিকেরা। ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একগুচ্ছ সওয়াল এবং পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির দিকে তোপ দাগার পাশাপাশি এদিন ধর্ণা মঞ্চ থেকে সরাসরি আন্দোলনকারী এবং একই সঙ্গে কাজ করে টাকা না পাওয়া এই শ্রমিকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনারা কি চান আগামী দিনে? জবাবে শ্রমিকেরা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তারা চান আন্দোলন। কিন্তু এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যে একজন রাজনীতিক, তিনি যে আসলে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে আগামী দিনের লক্ষ্যই হচ্ছে লোকসভা নির্বাচন, তা তিনি জলের মতো স্পষ্ট করে দেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন, লড়াই তো হবে, খেলা তো হবে, আন্দোলন তো হবে। এবং তিনি বলেন, আপনাদের এই 100 দিনের কাজের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার। তিনি বলেন তাঁর সরকার এই প্রায় 21 লক্ষ 100 দিনের কাজ করে টাকা না পাওয়া শ্রমিকদের বকেয়া প্রায় 7,500 কোটি টাকা আগামী, অর্থাৎ চলতি মাসের 21শে ফেব্রুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে। তিনি স্পষ্ট বলেন 8 তারিখ বিধানসভায় বাজেট পেশ হতে চলেছে, সেই বাজেটে তিনি এই টাকা দেওয়ার অর্থ বরাদ্দ করবেন। একই সঙ্গে তিনি বলেন এই টাকা দেওয়ার ফলে রাজ্যের কোষাগারে অতিরিক্ত চাপ পড়বে। একবার ভেবে দেখুন, তৃণমূল দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি এই টাকা দেবেন। এখানে সরাসরি আশীর্বাদ ট্রুথের একটা প্রশ্ন, তিনি কোথা থেকে টাকা দেবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি যবে থেকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন, অর্থাৎ 2011 সাল থেকে এখনও অবধি তিনি একটা টাকাও মুখ্যমন্ত্রী হিসাবে মাইনে নেননি। সে অর্থে তার ব্যাংক অ্যাকাউন্টে তাহলে মাইনের টাকা জমার কথা না। তিনি বলে এসেছেন তার যে বিপুল অর্থ জমেছে তা মূলত তার লেখা, কোট আনকোট তার লেখা বই বেস্ট সেলারের রেভিনিউ এবং তার উন্নত মানের, অর্থাৎ যে ছবি দেখে দাভিঞ্চি পিকাসো চোখ ঢেকে নেবেন সেই মহান ছবি বিক্রির টাকা। এবং পাশাপাশি তিনি বিভিন্ন সময় গানের সুর করেছেন, সিনেমাতেও তিনি গানের সুর করেছেন, সেই রেভিনিউ তার অ্যাকাউন্টে জমা হয়ে তার এই বিপুল টাকা তৈরি হয়েছে। কিন্তু তিনি এই 21 লক্ষ মানুষের টাকা কিন্তু নিজের পকেট থেকে দেবেন না, বা তার ভাইপো অভিষেক ব্যানার্জি বা তার দলের খাস সাংসদ বিধায়কদের অ্যাকাউন্টের থেকে টাকা নিয়ে সেই টাকা দেবেন না। এমনকি অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটের আগে যেভাবে প্রবীণ নাগরিকদের অ্যাকাউন্টে টাকা দেন দলের অন্দরে চাঁদা তুলে, সেইভাবেও তিনি টাকা দেবেন না। তিনি টাকা দেবেন আমাদের ট্যাক্সের টাকা থেকে 100 দিনে কাজ করা এই সমস্ত কর্মীদের বকেয়া টাকা হিসাবে। যদি তিনি আমাদের ট্যাক্সের টাকাই বাজেটে বরাদ্দ করেন এই শ্রমিকদের দেওয়ার জন্য, তাহলে কোন অধিকারে তিনি দফায় দফায় বলেন বিভিন্ন সময় তিনি টাকা দিচ্ছেন, তাঁর সরকার টাকা দিচ্ছে? এখানে এই 100 দিনের 21 লক্ষ শ্রমিকদের টাকা পাওয়ার ন্যায্য অধিকার আছে।
তাদের অবশ্যই টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়া উচিত নরেন্দ্র মোদী সরকারের। তাদের টাকা আটকে রেখে গরিবের সরকার বলে নিজেকে ক্লেম করা বা নিজেকে ফকির আদমি সাজানো আর হয়তো বেশি দিন নরেন্দ্র মোদীর সাজবে না। পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি গরিবের মুখ্যমন্ত্রী, যিনি সাধারণ মানুষের কথা ভাবেন, তিনিও দফায় দফায় নিজের ভোট রাজনীতির জন্য সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যেভাবে ভোটের ইকুয়েশনে ভোট ব্যাংকের রক্ষার জন্য ব্যবহার করেন তাও বন্ধ করা দরকার। একদিকে যখন ভাড়ারে টাকা নেই বলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আটকে রেখেছে, এখনও তারা আন্দোলনরত, পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দফতরে গুচ্ছ গুচ্ছ কর্মী নিয়োগ বন্ধ হয়ে পড়ে আছে, কাজ চলছে কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে। সেখান থেকে দাঁড়িয়ে যেখানে রাজ্য সরকার একটি স্থায়ী কর্মী নিয়োগ করতে পারছে না, বর্তমান রাজ্যের ভাড়ারের যা অবস্থা, সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা ভোট ব্যাংকের জন্য 100 দিনের শ্রমিকদের অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি, যেদিন ভাষা আন্দোলন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত সারা পৃথিবী জুড়ে, সেই দিন এই মানুষগুলির ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবার মধ্যে দিয়ে আর কিছু হোক চাই না হোক, এই মানুষগুলোর কিছু দিনের জন্য আর্থিক শ্রীবৃদ্ধি হলেও হবে, কিন্তু আসলে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এবং আসন্ন লোকসভায় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে। আর সে কথা তিনি হাড়ে হাড়ে জানেন। আর তিনি এটাও জানেন যে রাজ্যের তরফে এই 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক নির্মাণ যোজনায় প্রচুর টাকা নেতা মন্ত্রী চেলা চামুণ্ড তৃণমূল কংগ্রেসের তারা চুরি করেছে। শুধু তৃণমূল কংগ্রেসের না, যে এলাকায় এই দুর্নীতি হয়েছে সেই এলাকার বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও এই টাকার হিস্সা পেয়েছেন। আর সেই টাকা যদি এখন উদ্ধার করতে হয় তাহলে সেগুড়ে বালি তা এমন জটিল হয়ে পড়ে আছে, তা নিয়ে এই জন্য এখনো অবধি যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডকে কেন্দ্র করে তড়িঘড়ি সিবিআই তদন্ত শুরু করিয়ে দেওয়া হলো, জায়গায় জায়গায় পুর নিয়োগ দুর্নীতিকাণ্ড, রেশন দুর্নীতিকাণ্ডের জন্য ইডি জায়গায় জায়গায় রেড করছে, সেখানে এখনো পর্যন্ত কেন এই 100 দিনের কাজের টাকা যে ঝাপা হয়েছে, যে অভিযোগ বিরোধীদের তরফে তোলা হচ্ছে, বা সড়ক নির্মাণ যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যে চিট করা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ, বিরোধী বিজেপির এই অভিযোগের পরেও কেন এখনো অবধি নরেন্দ্র মোদী সরকার এই 3টি বিষয় সিবিআই তদন্ত শুরু করাচ্ছে না? অর্থাৎ এখানে নরেন্দ্র মোদী সরকারও ভালোভাবেই জানে এই 3টি ক্ষেত্রেও যে কোনো এলাকাতে শুধু শাসক না, বিরোধী রাজনৈতিক দলও যুক্ত। আর বেশিরভাগ জায়গায় যেহেতু বিরোধী হিসাবে বিজেপি রয়েছে, আর সেই জন্যেই বিজেপি এ বিষয়ে সিবিআই ইডিকে জড়াতে চাইছে না। আর তাই জন্য ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগকেই কাজে লাগাচ্ছেন এবং আমাদের ট্যাক্সের টাকা আমি দিচ্ছি, আমাদের সরকার দিচ্ছি, এই দাবি করে নিজের ভোট ব্যাংক গোছাতে চলেছে। আর তা তিনি সম্পূর্ণ সফলভাবেই করবেন, কারণ এর আগে একাধিক জনমুখী প্রকল্প, যা বিশেষ করে রাজ্যের নারীদের কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ার পর থেকে একের পর এক সফলভাবে নামিয়েছেন, তারপর কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে 21শে ফেব্রুয়ারি এই 21,100,000 দিনের কাজ করার পরেও টাকা না পাওয়া শ্রমিকদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকবে তা একেবারেই নিশ্চিত। কিন্তু এটাও ঠিক, এই টাকা দেওয়ার মধ্যে দিয়ে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় ওই বাড়ি যিনি চালান, অর্থাৎ বাড়ির মহিলা এবং তাকে কেন্দ্র করে তার ইমোশন এবং তাকে কেন্দ্র করে আসন্ন লোকসভা ভোট, যে ভোট ব্যাংক, তা তিনি নিজের পকেটে বা নিজের আঁচলে মুড়ে নেবেন। তাহলে আপনার টাকা আপনার অজান্তে আরও একবার ভোটে ব্যবহার হবে এবং আপনি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন এবং তার র্যালিশ করে আপনি টিভির পর্দায় বিভিন্ন আলোচনা সমালোচনায় শুনবেন, খবরের কাগজে পড়বেন, ওয়েব পোর্টালের প্রতিবেদনে পড়বেন, কিন্তু আপনি প্রশ্ন করবেন না। আসন্ন লোকসভা নির্বাচনে ইভিএমের সামনে দাঁড়িয়ে আপনি কোনো না কোনো একটা রাজনৈতিক দলকে ভোট দেবেন, কিন্তু মনে মনে বলবেন যে এই প্রার্থী আমাদের পছন্দ নয়, কিন্তু আপনি সামনে দাঁড়িয়ে তা বলতে পারবেন না, প্রাণের ভয়, মান সম্মানের ভয়। তাহলে এই যখন এত ভয়, নির্বাচন কমিশনের তরফে আপনাদের একটা অস্ত্র দিয়েই রেখেছে ইভিএম মেশিনে, তা হচ্ছে নোটা। যদি কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে আপনি যে কেন্দ্রে ভোট দিচ্ছেন যদি পছন্দ না হয়, তাহলে নোটায় ভোট দিন। আপনি ভাববেন আপনার নোটা ভোট বেকার যাবে,
এই ধারণা একেবারে ভুল। রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থে আপনাদের মনে এই ধারণা গড়ে তুলেছে। আপনি যদি নোটায় ভোট দেন এবং ওই বুথে যদি 75% মানুষ নোটায় ভোট দেয়, তাহলে পুনর্বার ওই বুথে ভোট গ্রহণ হবে। তারপরেও যদি নোটায় ভোট পড়ে 75%, তাহলে ওই কেন্দ্রে যে তিনজন যে কটা রাজনৈতিক দল প্রার্থী দিয়েছিল সকলের প্রার্থী বাতিল হয়ে যাবে, তাদের নতুন করে অন্য প্রার্থী দিতে হবে। আর এটাই হচ্ছে নোটার আসল ক্ষমতা, যে ক্ষমতা আমরা বছর বছর নির্বাচন হয় কিন্তু কেউ ব্যবহার করি না, কারণ আমাদের বদ্ধমূল ধারণা নোটায় ভোট দিয়ে কোনো লাভ হয় না। তাহলে বন্ধুরা, আপনার ট্যাক্সের টাকা চোখের সামনে দিয়ে 21শে ফেব্রুয়ারি আবারও রাজনৈতিক ভোট ব্যাংক গোছানোর জন্য ব্যবহার করতে চলেছেন তৃণমূল দলনেত্রী অভিষেক ব্যানার্জির পিসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আমি তা দেখব আর তালি বাজাবো, না হলে সমালোচনা করব। আর এই সবের মধ্যে দিয়ে আপনারা দেখবেন আশীর্বাদ দ্য ট্রুথ, শুনবেন আশীর্বাদ দ্য ট্রুথের সমালোচনামূলক আলোচনা। সঙ্গে থাকুন, পাশে থাকুন আমার টিমের। তাহলে চলুন আজ এখানেই, নমস্কার।